আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, প্রভাষক গণিত, মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, অনেক দিন ধরে তোমাদের দেখি না। আশা করি তোমরা সকলে ভালো আছো। মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অ্যাসাইনমেন্ট তোমরা ইতিমধ্যে জেনে গেছো। অ্যাসাইনমেন্ট প্রথম পর্ব, শ্রেণী ষষ্ঠ, অর্থাৎ প্রথম পর্ব অ্যাসাইনমেন্ট জমা আর দ্বিতীয় পর্ব অ্যাসাইনমেন্ট গ্রহণের তারিখ দেওয়া হয়েছিল 18 নভেম্বর। দ্বিতীয় পর্ব অ্যাসাইনমেন্টে তোমরা সংগ্রহ করেছো ইতিমধ্যে। এখন দেখো, আমি তোমাদেরকে গণিত অ্যাসাইনমেন্টের জন্য কিছু পরামর্শ দিব। এখানে একটা পেজ দেখতে পাচ্ছ। এই পেজে অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করতে হবে তার নির্দেশনা দেওয়া রয়েছে। আমি আশা করব তোমরা এই নির্দেশনা মেনেই অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। প্রথমে A4 সাইজের কাগজের খাতা নিবে। খাতার কভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণী, শাখা, রোল নম্বর, বিষয়, তারিখ সাইন কলম দিয়ে সুন্দর করে লিখতে হবে। প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরি করতে হবে। খাতায় কোনোভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না। সবগুলো খাতায় একই সাইজের হতে হবে। এখন তোমরা এটা পড়ে নিবে। তবে আমি যেটা চাই, গণিতের খাতা অবশ্যই কোনো কাটাকাটি করবে না, ঠিক আছে? কোনো কাটাকাটি অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেবে না। এটা তোমাদের কাছে আমার পরামর্শ। দেখো, মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের তুমি যে অ্যাসাইনমেন্টগুলো জমা দিবে, সেই অ্যাসাইনমেন্ট তত্ত্বাবধানকারী শিক্ষকগণের নামের লিস্ট তোমরা ইতিমধ্যে পেয়েছো। তো সেই অনুযায়ী গণিতের অ্যাসাইনমেন্টটা আমি নিব। দেখো, 3 নম্বরে দেওয়া রয়েছে গণিত ষষ্ঠ শ্রেণী তত্ত্বাবধানকারী শিক্ষক আব্দুর রশিদ, ঠিক আছে? পদবি হচ্ছে সহকারী শিক্ষক, ডিপার্টমেন্ট গণিত। এইটা অবশ্যই প্রত্যেকে অ্যাসাইনমেন্টে অবশ্যই লিখবে, ঠিক আছে? এইটা যেন কোনোভাবে ভুল না হয়। তোমরা যে অ্যাসাইনমেন্টটা পেয়েছো, গণিতের অ্যাসাইনমেন্ট, এইখানে তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম, অর্থাৎ অনেকেই শিরোনাম লিখতে ভুল করো। বিষয়বস্তু শিরোনাম দেখো দেওয়া আছে এখানে। অ্যাসাইনমেন্টের শিরোনাম তুমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের শিরোনাম এইভাবে লিখবে: গণিত অ্যাসাইনমেন্ট প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। যদি সংক্ষেপে লিখতে চাও এটা লিখবে, আর যদি আরও বিস্তারিত লিখতে চাও তাহলে প্রথম অধ্যায় দিয়ে তুমি ছোট করে লিখে দিবে স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন। সবগুলো লেখার দরকার নেই, 2-1টা লিখবে। এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে। তুমি হয়তো লিখলে স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন, মৌলিক সংখ্যা, লসাগু, গসাগু নির্ণয়। প্রথম অধ্যায় থেকে এটুকু লিখলে। তারপরে দ্বিতীয় লাইনে লিখবে, দ্বিতীয় অধ্যায়, অনুপাতের ধারণা, বিভিন্ন রকম অনুপাত, অনুপাত ও শতকরা হিসাব। শেষ। এতটুক শিরোনাম হিসাবে লিখলে হবে। আবার কেউ যদি মনে করো যে শিরোনাম হিসাবে আমি প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় লিখব, অসুবিধা নেই, লিখতে পারবে। তারপরে 3টা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। 3টা সৃজনশীল প্রশ্নের সুন্দর মতো অ্যান্সার করবে, ঠিক আছে? তাহলে এই ছিল গণিতের অ্যাসাইনমেন্ট। এবার আমি তোমাদের এই 3টা সৃজনশীল কিভাবে সুন্দর করে অ্যান্সার করবে সেই বিষয়ে একটু ধারণা দিতেছি। দেখো, 1 নম্বর সৃজনশীলটি ছিল তোমাদের এরকম: 12, 15, 20, 35 4টি সংখ্যাগুলো লসাগু নির্ণয় করো। ক নম্বর বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা
উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। তো আমরা প্রথমে ক নম্বর প্রশ্নে আসি, সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব। দেখো এখানে আমরা লিখেছি 12, 15, 20, 35 এর লসাগুটা লিখেছি, প্রথমে 2 দ্বারা ভাগ করেছি সবগুলো, তাহলে যেগুলো জোড় সংখ্যা সেগুলো অর্ধেক হয়ে গেছে। দেখো 12-র অর্ধেক 6, 20-এর অর্ধেক 10 হয়েছে, বাকিগুলো যা ছিল তাই। আবারও 2 দ্বারা ভাগ করেছি, তাহলে 6-এর অর্ধেক 3, 10-এর অর্ধেক 5 হয়ে গেল। তারপরে 3 দ্বারা ভাগ করলাম, 3 দ্বারা ভাগ করলে 3-কে ভাগ করলে 1, 15-কে ভাগ করলে 5, 5 থাকলো 35, 35 থাকলো। এবার 5 দিয়ে ভাগ করেছি, 5 দিয়ে ভাগ করলে এখানে 5-কে ভাগ করলে 1, পরেরটা 1, 35-কে ভাগ করলে 7। এবার আমাদের আর ভাগ করা যায় না, এই জন্য এবার সবগুলো সংখ্যা গুণ করেছি। সুতরাং এতে লসাগু সবগুলো সংখ্যা গুণ করলে হয় 420। নির্ণয় লসাগু 420। এটা ছিল ক নম্বর। এখন ক নম্বর দিয়ে সুন্দর করে তুমি এটা লিখবে। 1 নংয়ের ক্ষয়ের সমস্যার সমাধান। খ যেটা ছিল সেটা, এখন এটা আমাদের লিখতে হবে প্রদত্ত সংখ্যাগুলো, যেটা লিখছে লসাগু বের করছে সেই সংখ্যাগুলা, এই লাইনটা না লিখে তুমি লিখতে পারো সংখ্যাগুলা লসাগু, অর্থাৎ ক হতে পায় সংখ্যাগুলা লসাগু 420। প্রদত্ত সংখ্যাগুলো লসাগু দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যা তাদের প্রত্যেকটি দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। এমন যে প্রদত্ত সংখ্যাগুলোর এই যে লসাগুটা বের হয়েছে, এই লসাগু দ্বারা যে অঙ্কর কথা বলা হয়েছে সেই অঙ্কটা নিঃশেষে বিভাজ্য হতে হবে, তাই বলছে। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখতে পারি 1 লিখে 4টা শূন্য, অর্থাৎ মোট 5টা অঙ্ক হতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 4টা শূন্য। তাহলে এইটা হলো, দেখো আমরা একটু বড় করে দিলাম। এবার 420 দ্বারা এটাকে যদি ভাগ করি, 1 লিখে 4টা শূন্য, অর্থাৎ 1 লক্ষকে আমরা ভাগ করব। তাহলে প্রথমে 420 দ্বারা যদি ভাগ করে, তাহলে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে 420-কে 2 দ্বারা ভাগ করলে 840 হয়, 840। এবার বিয়োগ করলে আমাদের থাকে এখানে 0 থেকে 4 বিয়োগ করলে আসে 6, অর্থাৎ 0-কে 10 মনে করে নিতে হবে, 6 আসে। আর তারপরে হাতের 1 থাকে, 10 থেকে 1 বিয়োগ করলে 10 থেকে 8, 9 বিয়োগ করলে 1 আসে। তারপরে আমরা শূন্য নামাই নিয়ে আসলাম, ঠিক আছে, দুটো শূন্যই একবারে নামাই নিয়ে আসছি। তাহলে 420 দ্বারা এবার যদি 3 বার ভাগ করি, 3 বার দিই, তাহলে 420-কে 3 দ্বারা গুণ করলে হয় 1260, বিয়োগ করলে আসবে 340। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, এখানে নিঃশেষে ভাগটা নিঃশেষে বিভাজ্য হয় নাই। তাহলে আমরা দেখি পরে, দেখা যাচ্ছে যে 5 অঙ্কের সংখ্যাটি 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে 420 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকছে? 340 থাকে। ভাজ্য 1 লক্ষ থেকে, অর্থাৎ 5 অঙ্ক থেকে 340 কম হলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ ভাজ্য এত থেকে যদি 340 কম হয়, অর্থাৎ বিয়োগ করি, এর সাথে যদি 340 কম হয়, তাহলে সংখ্যাটি 420 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ অবশিষ্ট থাকবে না। কিন্তু তখন সংখ্যাটি যদি বিয়োগ করে দেখো কিরকম দাঁড়ায়, সংখ্যাটি 4 অঙ্ক বিশিষ্ট হয়ে যায়, সংখ্যাটি 4 অঙ্ক বিশিষ্ট হয়ে যায়, অর্থাৎ 4 অঙ্কের হয়। কিন্তু আমাদের তো 4 অঙ্ক হওয়া যাবে না। আবার ভাজ্য যদি 420 মাইনাস 340 বা 80 বেশি হয়, মানে বিয়োগ করলে 80 হবে, 80 বেশি হয়, তাহলে ওই সংখ্যাটি 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সুতরাং নির্ণয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লক্ষ প্লাস 80 সমান হচ্ছে, তো এখানে হ্যাঁ ঠিক আছে, যোগ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ 80 সমান হচ্ছে, দেখো 10,080 হয়ে গেছে, ঠিক আছে, 10,080।
80। ঠিক আছে, তাহলে এটাও আমাদের 10,000-ই ছিল। তাহলে কি করব, আমরা সংখ্যাটি 4 অঙ্কের হওয়া যাবে না, সেই জন্য আমরা এই নিয়মটা না করে আমরা চলে আসব এই দুইটা থেকে বিয়োগ করে 80 যোগ করে দেব। তাহলে সংখ্যাটি 5 অঙ্কের হবে এবং নিঃশেষে বিভাজ্য হবে। এটা হবে খ নম্বরের অ্যান্সার। তোমরা এইভাবে অঙ্কটি সুন্দরভাবে করবে। এবার পরেরটায় আসো, গ নম্বর। আবার ক হতে পাই সংখ্যাগুলো লসাগু 420, প্রদত্ত সংখ্যাগুলো লসাগু দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যা, তাদের প্রত্যেকটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9। এবার 420 আগের মতোই 420 দ্বারা যদি ভাগ করি, তাহলে ভাগটা তোমরা নিশ্চয়ই পারো, আগেরটা দেখছো। ভাগ করে তারপরে বিয়োগ করতে হবে, বিয়োগ করে দেখা যাচ্ছে যে এটা 339 অবশিষ্ট থাকে। তো দেখা যাচ্ছে যে এত সংখ্যাটি এত দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। অতএব 420 দিয়ে ভাগ করলে ভাগশেষ এত থাকে। কারণ ভাজ্য যদি আগের মতো এটা থেকে এটা যদি বিয়োগ করি বা 81 বেশি হয়, তাহলে ওই সংখ্যাটি 420 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, এই একটা নিয়ম। কিন্তু তখন সংখ্যাটি দেখা যাচ্ছে যে আর 4 অঙ্ক থাকে না, 5 অঙ্ক বিশিষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের আর এটা নেওয়া যাবে না। আবার ভাজ্য এত থেকে এত কম হলে, অর্থাৎ 9999 থেকে যদি এত কম হলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা, এটা থেকে 339টা বিয়োগ করব, তাহলে 9660। এটা ঠিকই 4 অঙ্ক বিশিষ্ট হচ্ছে, তার মানে এটা নেওয়া যাবে। কিন্তু প্রশ্ন অনুসারে ভাগশেষ 10 থাকতে হবে, কিন্তু প্রশ্নতে আবার বলছে ভাগশেষটা 10 থাকতে হবে। তাহলে এটা আমাদের যেটা আসছে এটার সাথে 10 যোগ করে দিই, তাহলেই আমরা ভাগ করলে ভাগশেষ, যেহেতু সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য, এর সাথে 10 যোগ করলে 10 অবশিষ্ট। সুতরাং নির্ণয় 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9660 যোগ 10, যোগ করলে হবে 9670। তাহলে এটা ছিল গ নম্বর প্রথম সৃজনশীলের। এবার তোমরা 2 নম্বর সৃজনশীলটা দেখো, ওই প্রশ্নটা দেখতে পাচ্ছ। প্রশ্নটা হচ্ছে 35 মিটার লম্বা একটি বাঁশের 7.5 মিটার কালো, 5/4 ভাগ 25 মিটার লাল এবং 8/3 আমাদের এটা 10 দেখা যাচ্ছে, রং করা হলো। সরল করো, প্রথমটা বলতে সরল করো বাঁশটির কত অংশ রং করা হয়েছে, বাঁশটির কত অংশ রং করা বাকি রইল। ঠিক আছে, ক নম্বর প্রথমে আমরা সরল করেছি, এইটা আগে লিখে নিবে। দ্বিতীয় লাইন এর, দেখো এর কাজ হচ্ছে, আমরা দ্বিতীয় লাইন প্রথমে গুণের কাজ করব, অর্থাৎ এর মানে হচ্ছে গুণ। তাহলে এখানে 7 আর এই 7 কাটাকাটি করছি, অর্থাৎ কেটে দিয়েছি। তাহলে উপরে কিছু না থাকলে 1 লিখতে হয়। 4 দিয়ে 8কে ভাগ করলে নিচে 2 থাকে, অর্থাৎ উপরের অংশে শুধু 1 থাকে আর নিচের অংশে 2, তাহলে 1/2। এবার এই দুইটা লসাগু করছি, লসাগু করলে এখানে তো দুইটারই হর 2 আছে, এই জন্য শুধু 15 - 1 হয়ে যায়। তাহলে 15 থেকে 1 বিয়োগ করলে থাকে 14, তাহলে 14/2 অর্ধেক হয়ে যাবে কাটাকাটি করলে বা ভাগ করলে, তাহলে 7। তাহলে সরলটির অ্যান্সার হবে 7। এবার তারপরে দেখো এখানে যে অংশটুকু আর কি তোমাদের লাস্টে সৃজনশীল প্রশ্নে বোঝা যাচ্ছে না, অর্থাৎ হলুদ রং, এই কথাটা উঠে নাই। বাঁশটিতে কালো রং করা হলো 7.5, লাল রং হচ্ছে 5/4 ভাগ 25 মিটার, হলুদ রং করা হলো 8/3 ভাগ 10 মিটার। এই তিনটা, এইটাও প্রশ্ন থেকে আর কি ভালো করে বুঝে নেবে। বাঁশটিতে মোট রং করা হলো, তাহলে হবে এই তিনটা যোগ, তাহলে এই তিনটা যোগ আকারে লিখেছি। তারপরে এটা সমস্ত বা পূর্ণ ভাঙ্গা নিয়ম হচ্ছে, এই প্রথমে যে সংখ্যাটা আছে এটার সাথে হরটা গুণ করে নেবে, তাহলে 7 আর 2 গুণ করলে 14, তারপরে লবটা আবার যোগ করবে, এটা হচ্ছে নিয়ম। প্রথমে হরের সাথে প্রথম যে সংখ্যাটা আছে এটা হরের সাথে গুণ করে নিবে, তারপরে লব যে সংখ্যাটা আছে তার সাথে যোগ করবে, তাহলে 7 আর 2 গুণ করলে 14 আর 1 15, তাহলে 15/2। পরেরটাও সেম, 5/25 125 আর 4 129 ভাগ 25, 8 10 80 আর 3 83 ভাগ 10। তাহলে এবার এই
নিচে যে হরগুলো আছে হরগুলোর লসাগু করতে হবে, লসাগুটা হয় 50। এবার তুমি যদি ভাগ করো তাহলে 50কে 2 দ্বারা ভাগ করলে থাকে 25, 25 আর 15 গুণ করলে হবে 375, 25 দিয়ে 50কে ভাগ করলে থাকে 2, 2 দিয়ে 129কে গুণ করলে হয় 258, 10 দিয়ে 50কে ভাগ করলে হবে 5, 5 দিয়ে 83 গুণ করলে হবে 415। এইটা ছিল তোমাদের লসাগু করে যোগ। এবার উপরে সবগুলো যদি যোগ করি তাহলে হয় 1048। এবার 1048কে 50 দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ 50কে 2 দ্বারা ভাগ করলে হয় 25, 1048কে 2 দ্বারা ভাগ করলে হয় 524। এখন এটাকে আর ভাগ করা যায় না, এই জন্য আমরা এটাকে সমস্ত করে লিখছি। অর্থাৎ এটাকে ভাগ তুমি যদি করো তাহলে অবশিষ্ট থাকে, তাহলে অবশিষ্ট আকারে লিখলে এটা লেখা যায় 20 ভাগ 25, 20 ভাগ 25। এটা তোমরা সাইডে নোটস দিতে পারো, ঠিক আছে। 25 দিয়ে 524কে ভাগ ভাগ করলে আর কি এটা আসবে। তাহলে নির্ণয় বাসটিতে রং করা হলো 20 ভাগ 25 মিটার। এবার আমরা গ নম্বর প্রশ্নে আসি। গ নম্বর সমাধানটা দেখব। মোট রং করা হলো 524 ভাগ 25 মিটার বা এত, এটা উত্তর হিসেবে দেখিয়েছি। তো বাসটির লম্বা অর্থাৎ মোট লম্বা বলছে 35 মিটার। তাহলে রং করা বাকি রইল কত? তাহলে 35 থেকে এইটা তুমি বিয়োগ করবে, ঠিক আছে। 35 থেকে তোমরা এটা বিয়োগ করবে। তাহলে বিয়োগ করলে আবার এটা লসাগু করতে হয়, লসাগু 25, আর 25 আর 35 গুণ করলে হয় 875 মাইনাস 524। তাহলে তুমি যদি এটা বিয়োগ করো তাহলে আসে 351, 351। এবার 351কে তুমি যদি আবার ভাগ করো, ভাগ প্রক্রিয়ায় নিয়ে আসো, তাহলে এটা হবে 14 পূর্ণ 1 ভাগ 25, ঠিক আছে। 14 পূর্ণ 1 ভাগ 25, বা তোমরা বলে থাকো 14 সমস্ত 1 ভাগ 25। নির্ণয় রং করা বাকি রইল 14 সমস্ত 1 ভাগ 25 মিটার। এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার। আরেকটা সৃজনশীল আমাদের বাকি থাকলো। সৃজনশীলটা কি বলছে? দুইটি কম্পিউটারের দামের অনুপাত 3:2, 3:2। প্রথমটির দাম 55,000 টাকা, ঠিক আছে। 55,000 টাকা হলে উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। দ্বিতীয় কম্পিউটারের দাম কত? দ্বিতীয় কম্পিউটারের দাম 2,000 টাকা বেশি হলে কম্পিউটার দুইটির দামের অনুপাত কত? ক নম্বর দেখো আমি সমাধান করে দিয়েছি। দুইটি কম্পিউটারের দামের অনুপাত হচ্ছে 3:2 দেওয়া আছে। দুইটি কম্পিউটারের দামের অনুপাত 3:2 এভাবে লিখবে। আর ব্যস্ত অনুপাত কথাটির অর্থ হচ্ছে যে অনুপাতটা দেওয়া আছে এটাকে শুধু উল্টাই দিলেই ব্যস্ত অনুপাত হয়ে যায়। অতএব সুতরাং 2/3 এর ব্যস্ত অনুপাত আগে 2 লিখবে তারপরে 3, অর্থাৎ এটাকে শুধু উল্টাই দিবে। তাহলে এটা ক নম্বর শেষ হয়ে গেল, এভাবেই লিখবে তো। খ নম্বর দেওয়া আছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 3/2। দ্বিতীয় কম্পিউটারের দাম বলছিল প্রথমটির দামের 2/3 গুণ। দ্বিতীয় কম্পিউটারের দাম প্রথম কম্পিউটারের দাম 2/3 গুণ। কম্পিউটারের দামের 2/3 গুণ। আচ্ছা, কম্পিউটারের দাম 2/3 গুণ। প্রথম কম্পিউটারের দাম 55,000 টাকা, তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম হবে 55,000-এর 2/3 গুণ। তাহলে 55,000 গুণন 2/3। এবার এইটাকে যদি আমরা গুণ করি 55,000-এর সাথে 2, তাহলে এইটা হয়ে যায়, অর্থাৎ 1,10,000 টাকা। এইটাকে যদি আমরা ভাগ করি 3 দ্বারা ক্যালকুলেটরে, তাহলে এই টাকাটা আসে। তোমরা এটাও অ্যান্সার হিসেবে রাখতে পারো, কারণ পরের অঙ্কটাতে আমি এইটা ব্যবহার করেছি গ নম্বরে। আর ভাগ করে দিলে এই টাকাটা আসে। তো যা হোক, দোকানদারকে তো আর ভগ্নাংশ টাকা দেওয়া যায় না, এইভাবে এই টাকাটা দিতে হবে। হয় দোকানদার এর থেকে এই টাকাটা নিবে, হিসাব করে তুমি এই টাকাটা দিয়ে দিবে। এই জন্য এটা রাখাই ভালো হবে, এটাই রাখবে। তাহলে নির্ণয় দ্বিতীয় কম্পিউটারের দাম, এটা আসে 36,636 টাকা, 0.67 টাকা।
গ নম্বরটি দেখো, দ্বিতীয়টির মূল্য পাইলাম আমরা ভগ্নাংশ আকারেরটা নিয়েছি এত টাকা, কারণ এটা করলেই সুবিধা হয়। এবার বলছে যে 2000 টাকা যদি বেশি হয় তাহলে নতুন মূল্য হয় আগের যে মূল্যটা ছিল ওইটা যোগ 2000। তাহলে এটাকে লসাগু যদি করি তাহলে 3 2000-এর সাথে গুণ করলে 6000, তাহলে আগের সাথে 1,10,000-এর সাথে 6000 টাকা যোগ হবে, তাহলে হয় 1,16,000 টাকা ভাগ 3। এবার দুইটি কম্পিউটার দামের অনুপাত দাঁড়ায়, অর্থাৎ তাদের দামের অনুপাত 55,000 অনুপাত 1,16,000 ভাগ 3। তাহলে এইটাকে যদি আমরা করতে চাই, অর্থাৎ গুণ করে দিতে চাই, বা আমরা অনুপাত মানেই জানি ভাগ, তাহলে প্রথম অনুপাত প্রথমটা ভাগ দ্বিতীয়টা, এটা যদি লিখি উল্টাই দিই, ঠিক আছে, ভাগটা যদি উল্টিয়ে লিখি তাহলে এইভাবে লেখা যায় 55,000 গুণন 3 ভাগ 1,16,000। বা এটাকে তুমি সরাসরিও গুণ করে দিতে পারো, 3 55,000-এর সাথে গুণ করে একবারে লিখে দিতে পারো। একবারে লিখে না এইভাবেই তুমি করো, অথবা তুমি আরেকটা লাইন বেশি করতে পারো, 55,000 ভাগ 1,16,000 ভাগ 3, এটা লেখার পর তারপরের লাইনটায় তুমি ভাগটা উল্টাই দিলে, ঠিক আছে, ভাগ উল্টাই দিলে কি হরটা উপরে চলে আসে আর লবটা নিচে যায়, সেই অনুযায়ী এটা লেখা হয়েছে। এবার এইটাকে আমরা 55,000-কে 3 দ্বারা গুণ করলে হয় 1,65,000, আর নিচে থাকে 1,16,000। এই দুইটার আমরা 3 শূন্য আর 3 শূন্যটা কেটে বাদ দিতে পারি, তাহলে থাকে 165 আর নিচে থাকে 116। তাহলে এটাই হচ্ছে অনুপাত, দুইটা কম্পিউটারের দামের অনুপাত হবে 165 অনুপাত 116। তাহলে সুতরাং কম্পিউটার দুইটির দামের অনুপাত 165 অনুপাত 116, এটাই হচ্ছে তোমাদের 3 নং সৃজনশীলের গ নম্বর অ্যান্সার। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আর অ্যাসাইনমেন্টটা তোমরা খুব সুন্দরভাবে লিখবে, যেন কোনো কাটাছেঁড়া না হয়, ঠিক আছে। এবং অবশ্যই প্রত্যেককেই অ্যাসাইনমেন্টে গার্ডিয়ানের সিগনেচার নিয়ে তারপরে জমা দিতে আসবে। গার্ডিয়ানের সিগনেচার না থাকলে আমি কিন্তু অ্যাসাইনমেন্টের নম্বর কমাই দিব, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই জন্য অবশ্যই সবাই গার্ডিয়ানের সিগনেচার নিয়ে আসবে। আর দেখবে অ্যাসাইনমেন্টটা কে কত সুন্দর করতে পারো, এবং লেখাগুলো যেন পরিষ্কার এবং সুন্দর হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে। তোমাদের আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অ্যাসাইনমেন্ট ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।